সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি অ্যারিস্টো আই হসপিটাল নিবেদিত আরটিভির বিশেষ স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান হেলথ ফর অলে। প্রিয় দর্শক, প্রতি পর্বেই আমরা কথা বলছি আই বা চক্ষু নিয়ে। এবারও আমরা কথা বলবো চোখ নিয়েই। চোখ আমাদের দেখার যন্ত্র। আমরা চোখ দিয়ে পৃথিবীটাকে দেখি। চোখ শুধু আমাদের যে দেখবার অঙ্গ সেটি নয়, চোখ আমাদের অনুভূতি প্রকাশের মাধ্যমও বটে। চোখ এর সাথে তাই আমাদের স্নায়ুতন্ত্রের একটি গভীর সংযোগ রয়েছে। আমরা আজকে এরকম একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে নিউরো অপথলমোলজি, অর্থাৎ চোখের সাথে স্নায়ুতন্ত্রের যে সংযোগ সেই বিষয়টি নিয়ে। এবং এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ অতিথি, অধ্যাপক ডক্টর বিশ্বনাথ ঘোষ। অধ্যাপক ডক্টর বিশ্বনাথ ঘোষ, তিনি নিউরো অপথলমোলজিস্ট কনসালটেন্ট, অ্যারিস্টো আই হসপিটাল। অধ্যাপক ডক্টর ঘোষ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আগে বলেছি যে আমরা আজকে কথা বলবো নিউরো অপথলমোলজি নিয়ে, অর্থাৎ কিভাবে স্নায়ুতন্ত্রের সাথে আমাদের চোখ সংযোগ সৃষ্টি করে সেই বিষয়টির খুঁটিনাটি আমরা আজকে জানবো আমাদের অতিথির কাছে। স্যার, প্রথমে আমরা আপনার কাছে জানতে চাই যে নিউরো অপথলমোলজি বলতে কি বোঝায়? নিউরো শব্দের অর্থ হলো স্নায়ুতন্ত্র অথবা স্নায়ুর যে একক, সেটাই নিউরন। নিউরন থেকে নিউরো। আর অপথলমোলজি মানে হলো চোখের যাবতীয় বিষয় আসে। এই দুইটার সংযোগ করলে যেটা দাঁড়ায় সেটা হলো যে চোখের সাথে আমাদের স্নায়ুতন্ত্রের যে সম্পর্ক, এই বিষয়ে যেটা ডিল করে, যে সাবজেক্টটা ডিল করে, এটা হচ্ছে নিউরো অপথলমোলজি। কি কি ধরনের সমস্যা এই স্নায়ুতন্ত্র বা ব্রেনের সমস্যার কারণে হতে পারে? ব্রেনের এবং চোখের জি নিবিড় সংযোগ, জি একে অপরের উপর অঙ্গাঙ্গিভাবে নির্ভরশীল। আমাদের দেখার যে ব্যাপারটা, এটা কিন্তু আমরা যদিও বলি যে আমরা চোখ দিয়ে দেখি, জি। আসলে কিন্তু আমরা ব্রেন দিয়েই দেখি। হ্যাঁ। তাহলে চোখের কাজটা কি? চোখের কাজটা হলো আমাদের যে দৃষ্টির যে অনুভূতিটা, সেটাকে প্রসেস করে এই ইনফরমেশনটাকে ব্রেনে পাঠিয়ে দেওয়া। জি এবং যে নার্ভের মাধ্যমে এই কাজটা করা হয় সেটা হলো অপটিক নার্ভ। এর সাথে ব্রেনের সম্পর্ক। এই ইনফরমেশনটা যখন ব্রেনে যায়, আমাদের অক্সিপিটাল কর্টেক্স বলে যে ব্রেনের যে অংশটা রয়েছে, সেখানে এই ইনফরমেশনটা যাওয়ার পর আমরা এখানে আমাদের ব্রেন অ্যানালিসিস করে আমাদের দৃষ্টির বিভিন্ন দিক অ্যানালিসিস করে আমাদের দৃষ্টিটাকে ভালোভাবে দেখার কাজটি করে। এইখানে আমাদের যে চোখের যে কোনো রোগ ব্রেনে এফেক্ট করে না, কিন্তু ব্রেনের অনেক রোগই কিন্তু চোখকে এফেক্ট করে। জি এর ভিতরে আমি যদি কয়েকটা একদম মোদ্দা কথায় বলতে পারি, ব্রেনের প্রেশার যদি বেড়ে যায়, যাকে আমরা হাইড্রোসেফালাস বলি, সেখানে কিন্তু আমাদের চোখ সিরিয়াসলি অ্যাফেক্টেড হয় এবং আমাদের চোখের যে নার্ভ, অপটিক নার্ভ, সেটা কিন্তু ফুলে যেতে পারে, যেটাকে আমরা প্যাপিলিডেমা বলি। জি যে কোনো আঘাতে যদি ব্রেন অ্যাফেক্টেড হয়, চোখও অ্যাফেক্টেড হতে পারে। সেটা চোখের অপটিক নার্ভ ড্যামেজ হতে পারে, সেটা আমাদের যে ভিজুয়াল কর্টেক্স, যেটা অক্সিপিটাল কর্টেক্সে থাকে, সেটার ড্যামেজ হতে পারে। আবার চোখের অন্য ধরনের রোগও হতে পারে, যেরকম ব্রেনের যদি আমাদের যেটাকে আমরা ডিমাইলিনেটিং ডিজিজ বলি, এইটা হলে পরে আমাদের অপটিক নিউরাইটিস, অর্থাৎ আমাদের চোখের যে প্রধান স্নায়ু তার প্রদাহ হয়ে আমাদের দৃষ্টিশক্তি ক্ষতিগ্রস্ত হতে পারে। এভাবে বিভিন্নভাবেই আমাদের ব্রেনের ডিজিজগুলো আমাদের চোখকে অ্যাফেক্ট করতে পারে এবং আমাদের দৃষ্টিশক্তি ক্ষতিগ্রস্ত হতে পারে। অর্থাৎ আমরা এটা বলতেই পারি যে স্নায়ুতন্ত্র বা ব্রেনের অসুখে আমাদের চোখও ক্ষতিগ্রস্ত হতে পারে। এক্স্যাক্টলি। এবং চোখের যে কোনো অসুখেই আমাদেরকে এই ব্যাপারটি মাথায় রাখতে হতে পারে যে ব্রেনের কোনো সমস্যা আছে কিনা, সেটিকে এক্সক্লুড করে নেওয়া। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। এই যে ব্রেন এবং আই, মানে স্নায়ু এবং চোখ, এই দুটোর মাঝে যে সম্পর্ক, এই সম্পর্কটা কিভাবে স্থাপিত হয় বা এই সম্পর্কটা আমি আমরা কিভাবে? অলরেডি কিছু বলেছি আগে। জি 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 আমাদের যে ভিজুয়াল ইনফরমেশনটা, জি সেটা আমাদের প্রথমে রেটিনাতে যায়। জি রেটিনা থেকে অপটিক নার্ভের মাধ্যমে অপটিক কায়াজমা, অপটিক ট্রাক্ট, লেটারাল জেনিকুলেট বডি, অপটিক রেডিয়েশন এবং আলটিমেটলি আমাদের যে দেখার যে সচেতন দেখার যে এরিয়াটা ব্রেনের, জি ভিজুয়াল কর্টেক্স, যেটা অক্সিপিটাল রিজিয়নে থাকে, অর্থাৎ আমাদের মাথার পিছন দিকে থাকে ব্রেনের যে অংশটা, ওখানে ইনফরমেশনটা গেলে পরে আমরা দেখতে পাই। এবং আমাদের ভিশনের বিভিন্ন ফ্যাকাল্টিস, যেরকম কালার, টেক্সচার, ফর্ম, সাইজ, বিভিন্ন দিকগুলো ব্রেন অ্যানালাইসিস করে বের করেন। তো এখানে যেহেতু আমাদের ব্রেনই দেখার মূল শক্তি, কাজেই ব্রেনের অ্যাফেকশন হলে, ব্রেনের কোনো ডিজিজ হলে পরে চোখের ডিজিজ অবশ্যম্ভাবী, আমাদের দৃষ্টি ক্ষতিগ্রস্ত হবেই, এটা খুবই স্বাভাবিক। আচ্ছা, তাহলে এই যে ব্রেন ডিজিজের সাথে যে সম্পর্কিত যে চোখের অসুখগুলো আছে, আপনি যেটা বলছেন যে হবে, তো এই আমরা কি রোগের নামগুলো কি একটু নাম আমাদেরকে বলবেন? যেরকম যদি আমরা আগেই বলেছি, যদি ব্রেনের প্রেশার যদি বেড়ে যায়, জি জি
যেটাকে হাইড্রোসেফালাস হাইড্রোসেফালাস বলেন, বলেছেন আপনি। সেখানে আমাদের অপটিক নার্ভ ক্ষতিগ্রস্ত হতে পারে, অপটিক এছাড়া আর নার্ভ কি আছে? সোয়েলিং হতে পারে। সেকেন্ড যেটা হতে পারে ডিমাইলিনেটিং ডিজিজ বলে যে ডিজিজটা আছে ব্রেনের, জি বেশ কিছু ডিজিজ আছে যেমন মাল্টিপল স্ক্লেরোসিস, ডেভিস ডিজিজ, শিল্ডার ডিজিজ। এসব ক্ষেত্রে আমাদের অপটিক নিউরাইটিস হতে পারে, অর্থাৎ অপটিক নার্ভের প্রদাহ হতে পারে এবং দৃষ্টিশক্তি দারুণভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। এছাড়া আমাদের ব্রেনে রক্তক্ষরণ হতে পারে, সেখান থেকে আমাদের প্রেশার বাড়তে পারে, আবার সরাসরি আমাদের ভিজুয়াল কর্টেক্সও ড্যামেজ হতে পারে, ব্রেনের রক্ত সঞ্চালন কমে যেতে পারে, এভাবে আমাদের চোখের দৃষ্টিশক্তি কমে যেতে পারে, অপটিক নার্ভ ক্ষতিগ্রস্ত হতে পারে। এছাড়া অন্যান্য ডিজিজ যেরকম আমাদের সিস্টেমিক ডিজিজ যেগুলো আছে ব্রেনের, সেগুলো আমাদের চোখকে বিভিন্নভাবে এফেক্ট করতে পারে। এই অসুখগুলো এগুলো কি দৃষ্টিশক্তির স্থায়ী সমস্যা তৈরি করতে পারে? যে কিছু দৃষ্টিশক্তি কিছু অসুখ রয়েছে যেগুলো দৃষ্টিশক্তি স্থায়ীভাবে ক্ষতি করে ফেলতে পারে, যেরকম আমাদের যেটা বলি অপটিক অ্যাট্রফি বলে যে ডিজিজটা আছে, জি যেটা অপটিক নার্ভের উপর চাপ পড়লে পরে যেটা হয়। এখানে কিন্তু আর যদি অপটিক নার্ভ ক্ষতিগ্রস্ত হয়ে যায়, অপটিক অ্যাট্রফি হয়ে গেলে কিন্তু আর দৃষ্টিশক্তি ফিরে আসে না। আমরা ম্যাক্সিমাম যেটুকু করতে পারি যে চোখের যেটুকু দৃষ্টি অবশিষ্ট আছে সেটুকুকে রেস্টোর করতে পারি বিভিন্ন ড্রাগস দিয়ে। আরও কিছু ডিজিজ আছে, যদি আমরা প্রাথমিকভাবে এগুলোকে ডায়াগনোসিস এবং চিকিৎসা করতে পারি তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে দৃষ্টিশক্তি পুনরুদ্ধার করা সম্ভব। এর ভিতর আমি একটা অসুখের নাম বলতে পারি, সেটা হচ্ছে অপটিক নিউরাইটিস। এটা যদি আর্লি ট্রিটমেন্ট করা যায়, যার ইম্পর্ট্যান্ট ট্রিটমেন্ট মডালিটি হলো হাই ডোজ স্টেরয়েড ইনজেকশন। এটা দিলে পরে আমরা কিন্তু আমাদের দৃষ্টিশক্তি পুরাপুরি পুনরুদ্ধার করতে পারি। তাছাড়া আরও অনেকগুলো ডিজিজ রয়েছে, যেরকম আমাদের জায়েন্ট সেল আর্টারিটিস বলে যে ডিজিজটা আছে, যেটা প্রথমে এক চোখে শুরু হয় এবং আলটিমেটলি দুই চোখেই এটা স্প্রেড করে। এটা হয় সাধারণত একটু বেশি বয়সে, 70-80 বছর বয়সে। প্রচণ্ড মাথা ব্যথার কারণে আমাদের দৃষ্টিশক্তি অ্যাফেক্টেড হয় এবং অপটিক নার্ভ ক্ষতিগ্রস্ত হয়। সেক্ষেত্রে আমাদের যদি আর্লি ডায়াগনোসিস করে আমরা স্টেরয়েড ইনস্টিল করতে পারি ইনজেকশন আকারে, তাহলে আমাদের প্রথমত আমরা অন্য চোখে স্প্রেডটা ঠেকাতে পারি। সেকেন্ড হচ্ছে যে চোখে অ্যাফেকশনটা হয়েছে ওই চোখের দৃষ্টিশক্তি আমরা পুনরুদ্ধার কিছুটা করতে পারি। এই যে চোখের অসুখ এবং ব্রেনের অসুখ দুটোতেই একটা সম্পর্ক, এক্ষেত্রে রোগীরা কার কাছে আসলে আগে যাবে? তার কি মানে ব্রেন স্পেশালিস্ট বা স্নায়ুরোগ বিশেষজ্ঞ যারা আছে, নিউরোলজিস্ট, তাদের কাছে যাবেন নাকি আপনাদের কাছে আসবেন? কিছু কিছু রোগ আছে যেগুলো প্রাথমিকভাবে আমাদের কাছে যেগুলো দৃষ্টিকে অ্যাফেক্ট করে। বিশেষ করে আমি কয়েকটার নাম বলি, যেরকম আমি যে আগেই ডিজিজগুলোর কথা বললাম, যেখানে দৃষ্টিটা অ্যাফেক্টেড হচ্ছে, অর্থাৎ দৃষ্টিশক্তি সিরিয়াসলি কমে যাচ্ছে, আমাদের ভিজুয়াল ফিল্ড যেটা অর্থাৎ দৃষ্টির পরিধিটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিংবা পেশেন্ট যদি একটা জিনিসকে দুইটা দেখা শুরু করে হঠাৎ করে, ডাবল ভিশন যেটাকে বলে, ডাবল ভিশন, এইটা হঠাৎ করে যদি শুরু হয়ে যায় এবং চোখটা যদি হঠাৎ করে বাঁকায় যায় এবং সর্বোপরি যদি চোখের পাতা হঠাৎ করে নিচে নেমে যায়, এই রোগগুলোতে অবশ্যই প্রথমে নিউরো অপথলমোলজিস্টের কাছে আসতে হবে। নিউরো অপথলমোলজিস্ট দেখার পর উনি যদি মনে করেন যে এটা ব্রেনের অ্যাফেকশনের কারণে হচ্ছে, তাহলে উনি নিউরোলজিস্টের কাছে রেফার করবেন। অনেক ধন্যবাদ আপনাকে। তো এখানে প্রাথমিক রোগ লক্ষণ কি কি আছে যেটা দেখে সিমটমস গুলো যেটা দেখে আমরা সন্দেহ করতে পারি? বেশ কয়েকটা লক্ষণ আমরা বুঝতে পারি এটা নিউরো অপথলমোলজি হতে পারে। তার ভিতর একটা হচ্ছে যে হঠাৎ করে এবং খুব ব্যাপকভাবে দৃষ্টিশক্তি ক্ষতিগ্রস্ত হওয়া, এবং এটা পেনফুল হতে পারে, পেনলেসও হতে পারে। দ্বিতীয় হচ্ছে যেটা আরও বেশি ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে আমাদের দৃষ্টির পরিধি বলে যে জিনিসটা আছে, ভিজুয়াল ফিল্ড বলি আমরা যেটাকে, ওইটা যদি পার্শিয়ালি ক্ষতিগ্রস্ত হয়, সেটা হতে পারে আমাদের দৃষ্টির একটা সাইড কালো হয়ে যেতে পারে, তারপরে দৃষ্টির একটা লেভেল নিচে অথবা উপরের অংশ ক্ষতিগ্রস্ত হতে পারে, এভাবে ভীষণ এফেক্টেড হতে পারে। থার্ড হলো যদি হঠাৎ করে সাডেন সিভিয়ার হেডেক এবং বমি এবং সাথে যদি আমার দৃষ্টিশক্তি কমে যায়, এক্ষেত্রে অবশ্যই নিউরো অপথলমোলজিস্টের শরণাপন্ন হতে হবে। পাশাপাশি আমি যেটা বললাম যে দুইটা দেখা, এটা কিন্তু সবসময়ই এটা একটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ডিজিজ, যেটা কিনা আমাদের বোথ নিউরোলজিস্ট এবং নিউরো অপথলমোলজির কোলাবোরেশনে ট্রিটমেন্ট করা লাগে। সেক্ষেত্রে আমাদের নিউরোলজিস্টের কাছে আসতে হবে। আর যে চোখের পাতা নেমে যাওয়া, যেটা যদি হঠাৎ করে হয়, সেক্ষেত্রে আমাদের নিউরোলজিস্টের কাছে আসতে হবে। আচ্ছা, চোখের পাতা নেমে যাওয়া যেটা ড্রুপিং অফ দ্য আইলিড বলে আর কি। এই যে ব্রেইন ডিজিজের রোগীরা চোখে ঝাপসা দেখে বা ডাবল ভিশন হয়, এটা মানে কিভাবে কনফার্ম হবে যে এটা আসলে ব্রেনের কারণে হচ্ছে নাকি চোখের সমস্যার কারণে? আচ্ছা, আমরা প্রথমে তার পরীক্ষাগুলো
করে থাকি, যেরকম তার ভিশনটা টেস্ট করি, তার ভিজুয়াল ফিল্ডটা টেস্ট করি, তার কালার ভিশন যেটা সেটা আমরা টেস্ট করে দেখি। প্লাস আরও কিছু টেস্ট আছে যেগুলো আমরা করি, যেরকম লাইট ব্রাইটনেস সেন্সিটিভিটি। তারপরে আমাদের পিউপিলটা একটা ইম্পর্ট্যান্ট একটা অর্গান আমাদের নিউরো অপথলমোলজিক্যাল ডায়াগনোসিসের জন্য। আমরা পিউপিলের রিয়াকশন যেটা রিয়াকশন টু লাইট, বিশেষ করে আরএপিডি বলে একটা যে জিনিস আছে, এটা যদি আমরা পরীক্ষা করি তাহলে আমরা অনেক ক্ষেত্রেই ডায়াগনোসিস প্রায় অর্ধেক করে ফেলতে পারি যে এটা ব্রেনের ডিজিজের কারণে নাকি আমাদের চোখের ডিজিজের কারণে হচ্ছে। এভাবে আমরা পরীক্ষাগুলো করার পর আবার যদি আমাদের ধরেন দুইটা দেখে, সেক্ষেত্রে আমরা চোখের মুভমেন্টটা আমরা মেজার করি, মুভমেন্টটা দেখি যে কোনো রেস্ট্রিকশন আছে কিনা, কিংবা চোখটা বাঁকা হয়ে গেছে কিনা। এই জিনিসগুলো দেখার পর আমরা তখন ফান্ডাসটা দেখি। ফান্ডাসে আমাদের মূলত অপটিক নার্ভের কোনো অ্যাফেকশন আছে কিনা সেটা দেখার জন্য। সোয়েলিং হতে পারে, অ্যাট্রফি হতে পারে, প্যাপিলিডেমা হতে পারে, রক্তক্ষরণ হতে পারে, বিভিন্ন রোগ হতে পারে। এগুলো দেখার পর আমরা যদি মনে করি যে এটা ব্রেনের ডিজিজের কারণে হচ্ছে, তখন আমরা কিছু পরীক্ষা করি। সেই পরীক্ষাগুলো হতে পারে সেটা ইমেজিং স্টাডি, যেরকম এমআরআই, সিটি স্ক্যান, এ ধরনের স্টাডিগুলো আমরা করতে পারি। পাশাপাশি সিম্পল এক্সরে দিয়েও আমরা অনেক কিছু বুঝতে পারি। আমরা ব্রেনের প্রেশার বেড়েছে কিনা কিংবা স্ট্রোক করেছে কিনা এই জিনিসগুলো এর মাধ্যমে দেখতে পারি। পাশাপাশি রক্ত পরীক্ষার মাধ্যমে আমরা কিছু ইনফরমেশন পেয়ে থাকি। পাশাপাশি ভিজুয়াল ফিল্ড টেস্ট, যেটা আমরা অটোমেটেড ভিজুয়াল ফিল্ড টেস্ট বলি, সেটা আমরা করে দেখতে পারি। স্যার আপনাকে অনেক ধন্যবাদ। আমরা ছোট একটা বিরতি নিচ্ছি। প্রিয় দর্শক, ছোট্ট একটি বিরতি নিচ্ছি। বিরতির পরে আবারও ফিরে আসবো অ্যারিস্টো আই হসপিটাল নিবেদিত আরটিভির বিশেষ স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান হেলথ ফর অলে। সে পর্যন্ত আরটিভির সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পরে আরটিভির বিশেষ স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান হেলথ ফর অলে। আর এই অনুষ্ঠানটি নিবেদন করছে অ্যারিস্টো আই হসপিটাল। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম চোখ নিয়ে, চোখের সাথে স্নায়ুতন্ত্রের যে একটি গভীর সংযোগ, তারই কিছু সমস্যা নিয়ে আমরা আজকে কথা বলছি। অর্থাৎ আমাদের আজকের বিষয় হচ্ছে নিউরো অপথলমোলজি। এবং আমাদের সাথে আজকে স্টুডিওতে বিশেষজ্ঞ অতিথি হিসেবে উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর বিশ্বনাথ ঘোষ। আমরা আজকে কথা বলছিলাম যে বিষয়গুলো নিয়ে স্যার, সেটি হচ্ছে যে লাস্ট আমরা যে প্রসঙ্গ নিয়ে কথা বলেছি সেটি হচ্ছে যে ব্রেইন ডিজিজে যে চোখে যে ঝাপসা দেখা এবং এই ধরনের যে সমস্যাগুলো, সেগুলো আমরা কিভাবে আইডেন্টিফাই করব বা কি কি পরীক্ষা নিরীক্ষা আমরা করতে পারি। এই নিউরো অপথলমোলজিতে কি স্যার কোনো বিশেষ ইমার্জেন্সি সিচুয়েশন তৈরি হতে পারে যেটার জন্য রোগীকে খুব দ্রুত হাসপাতালে যেতে হবে? বেশ কিছু ইমার্জেন্সি সিচুয়েশন রয়েছে, যেটা আমি একদম ক্যাটেগরিক্যালি বলে দেই। যেরকম সিআরএও বলে একটা ডিজিজ আছে, অর্থাৎ আমাদের চোখের যে প্রধান রক্তনালী শিরা সেটা বন্ধ হয়ে যেতে পারে। এটা একটা অ্যাকিউট ইমার্জেন্সি। আচ্ছা। পাশাপাশি যদি কেউ হঠাৎ করে তার ডিপ্লোপিয়া হয়, একটা জিনিস দুইটা দেখে, সেটা আমরা ইমার্জেন্সি এই জন্য ধরি, ইট মে হারবিঞ্জার দ্য ব্রেন ডিজিজ, ব্রেন টিউমারের সাইন হিসাবে এটা আসতে পারে। পাশাপাশি সাডেন আমরা যদি দেখি হঠাৎ করে চোখের পাতাটা নেমে গেছে কোনো কারণ ছাড়া, সেটাও একটা ইমার্জেন্সি হিসাবে আসতে পারে। পাশাপাশি আমি যে কয়েকটা অসুখের কথা বললাম, অপটিক নিউরাইটিস বলে যে ডিজিজটা, সেটা আর্লি ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট করলে পরে আমরা দৃষ্টিটা পুনরুদ্ধার করতে পারি। পাশাপাশি সবচেয়ে গ্রেভ একটা ডিজিজ আছে যেটাকে আমরা বলি জায়ান্ট সেল আর্টেরাইটিস। এটা অপটিক নার্ভ প্রদাহ হয় এবং এটা যদি খুব দ্রুত ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট না করা হয় তাহলে দুই চোখেই দৃষ্টিভঙ্গি, প্রথমে এক চোখে, পরবর্তীতে দুই চোখেই তার দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যেতে পারে। এই জিনিসগুলো আমরা রক্তনালীর একটি অসুখ স্যার, রক্তনালীর একটা অসুখ। এবং এখানে যে আমাদের যে অপটিক নার্ভ যেটা আছে, সেই অপটিক নার্ভের ব্লাড সাপ্লাইটা ক্ষতিগ্রস্ত হয়। আচ্ছা, আমরা এই জিনিসগুলোকে খুব ইমার্জেন্সি বেসিসে আমরা এগুলো নিউরো অপথলমোলজিতে ট্রিটমেন্ট করে থাকি। আচ্ছা, আপনি যেখানে কাজ করছেন সেখানে কি এই ধরনের ইমার্জেন্সি ম্যানেজ করার মতো সুযোগ সুবিধা আছে? অ্যারিস্টো আই হসপিটাল আসলে একটা স্টেট অফ দ্য আর্ট হসপিটাল। জি, এখানে সব ধরনের ফ্যাসিলিটিস নিউরো অপথলমোলজিক পার্সপেক্টিভে বলতে পারি। এখানে অন্যান্য সাব স্পেশালিটির মতো নিউরো অপথলমোলজিতেও সব ফ্যাসিলিটিস রয়েছে এবং আমরা যে কোনো রোগী যে কোনো সময় সেবা দিতে প্রস্তুত। এবং যে ধরনের পরীক্ষা নিরীক্ষা প্রয়োজন হয় সেগুলো সমস্ত স্টেট অফ দ্য আর্ট যে ইনস্ট্রুমেন্টগুলো আছে, লেটেস্ট ইনস্ট্রুমেন্টগুলো এখানে রয়েছে এবং এগুলো দিয়ে পরীক্ষা করে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি এবং ট্রিটমেন্ট আমরা এখানে করার চেষ্টা করে থাকি। স্যার আপনাকে অনেক ধন্যবাদ, খুব চমৎকারভাবে জিনিসগুলো বুঝিয়ে বললেন। আসলে চোখের ইমার্জেন্সি বা যে ইমার্জেন্সি অপথলমোলজির যে ম্যানেজমেন্টটা, এটা আসলে আমাদের দেশে বলতে হবে খুবই সীমিত, বিশেষ করে চোখের ক্ষেত্রে। কারণ আমাদের খুব ডেডিকেটেড হসপিটাল ছাড়া চোখের জন্য
এই সুবিধাগুলো সাধারণত দেয়া যায় না, এবং ঢাকার বাইরেও এই ধরনের সুযোগ সুবিধাগুলো খুবই অপ্রতুল। স্যার, এই যে নিউরো অপথলমোলজি, এটি তো মানে চোখেরই একটি সুপার স্পেশালিটি বা সাব স্পেশালিটি হিসেবে আপনারা পরিচালনা করছেন। ঢাকার বাইরে নিউরো অপথলমোলজি এই চিকিৎসার সুযোগ সুবিধাটি কেমন? ঢাকার বাইরে এখন পর্যন্ত সেভাবে ঢাকার বাইরে নিউরোঅপথলমোলজির চিকিৎসাটা স্প্রেড করেনি। চিটাগাঙে কিছুটা আমাদের কিছু ছাত্র তারা নিউরোঅপথলমোলজিতে কাজ করছে, আর সম্ভবত খুলনাতে দু একজন ছাত্র থাকতে পারে। তাছাড়া আর বাইরে তেমন কোনো ফ্যাসিলিটিস নাই, যে কারণে নিউরোঅপথলমোলজি কোনো রোগ হলে পরে আমরা সরাসরি ঢাকাতেই নিয়ে আসতে বলি আসলে। আচ্ছা, গ্লুকোমা বলে যে একটা রোগের কথা আমরা জানি, যেটাতে ইন্ট্রা অকুলার প্রেশার বেড়ে যায়, এটি কি নিউরো অপথলমোলজির মধ্যে পড়ে? এটা আসলে নিউরোঅপথলমোলজির এটা আলাদা সাব স্পেশালিটি। এখানেও অপটিক নার্ভ ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু এর সাথে আমাদের ব্রেন কিংবা স্নায়ুর তেমন কোনো সম্পর্ক নাই। এটা আসলে চোখের প্রেশার বাড়ার কারণে হয়, যে কারণে এটা আলাদা সাব স্পেশালিটি। আপনি তো নিউরো অপথলমোলজি রোগের কিছু কিছু ডায়াগনোসিসের কথা আমাদেরকে বলেছেন, আপনি কি আমাদেরকে একটু বুঝিয়ে বলবেন যে ট্রিটমেন্টগুলো কিভাবে করা হয়? ট্রিটমেন্টের ব্যাপার হচ্ছে, প্রথম আমরা বলতে পারি যে কোনো চিকিৎসাই অ্যাকর্ডিং টু এটিওলজি, অর্থাৎ কারণ অনুযায়ী চিকিৎসা। কি কারণে রোগটা হচ্ছে সেইটার চিকিৎসা হলো আসল। তারপরে সিমটোমেটিক কিছু চিকিৎসা করা হয়। তো এখানে আমাদের যেরকম, আমি একটা উদাহরণ দিয়ে বলি, আমি যে অপটিক নিউরাইটিসের কথা বললাম, অপটিক নার্ভের প্রদাহ, এটা সাধারণত হয় মাল্টিপল স্ক্লেরোসিস নামক যে ব্রেনের ডিজিজ, সে কারণে হয়। আমরা আসলে যেরকম আর্জেন্টলি আমরা অপটিক নার্ভের চিকিৎসাটা করি, পাশাপাশি আমরা ইমেজিং স্টাডি করে দেখি তার ব্রেনের ডিমাইলিনেশন আছে কিনা। সেটা যদি থাকে তাহলে তার দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন হয়। এইভাবে প্রতিটা রোগেরই একটা তাৎক্ষণিক চিকিৎসা, সিমটোমেটিক ট্রিটমেন্ট আমরা যাকে বলি, এবং পরবর্তীতে তার আসল কারণ নির্ধারণ করে সেটার চিকিৎসা হলো যে আসল জিনিস, সেটা করতে পারলে মানে আমাদের সার্বিক চিকিৎসাটা সম্ভব হয়। স্যার, অ্যারিস্টো আই হসপিটালে আপনি বলেছেন যে আপনি যেখানে কাজ করছেন সেখানে ইমার্জেন্সি ম্যানেজমেন্টের বেশ কিছু ভালো ভালো ব্যবস্থা আছে। নিউরো অপথলমোলজি ডিপার্টমেন্টের রোগীরা আর কি কি সুবিধা সেখানে পেয়ে থাকে? নিউরো অপথলমোলজি রোগীদের ক্ষেত্রে দিয়ে থাকি সেটা হলো যে এখানে যেরকম অভিজ্ঞ কনসালটেন্টরা রয়েছে, পাশাপাশি এখানে সব ধরনের ডায়াগনোসিসের যে টুলসগুলা সেগুলো কিন্তু এখানে রয়েছে, এবং সবচেয়ে আমি যেটা বলবো, এখানে একটা রোগী বান্ধব একটা অ্যাটমসফিয়ার কিন্তু সবসময় রয়েছে। রোগীরা কিন্তু এখানে অ্যাট হোম ফিল করবে, যে কোনো সময় আসলে পরে তাদের মনে হবে নিজের বাড়িতেই বোধহয় আসলাম, এরকম মনে হবে। আমরা রোগীদেরকে এইভাবে ট্রিট করে থাকি, এবং তাদেরকে এইভাবেই আমরা ডিসপোজ করে থাকি। এইভাবে আমরা যে কোনো রোগী আসলে পরে অ্যাটলিস্ট আমাদের যদি কোনো ফ্যাসিলিটিস না থাকে, সেক্ষেত্রে তার সবচেয়ে ভালো ফ্যাসিলিটিস কোথায় পাওয়া সম্ভব সেটা আমরা নির্দেশ করে থাকি। এই যে স্যার এই অসুখগুলোর সাথে কি ডায়াবেটিসের কোনো সম্পর্ক আছে কিনা? হ্যাঁ, অবশ্যই আছে। ডায়াবেটিস, হাইপারটেনশন এবং হাইপার কোলেস্টেরলেমিয়া, জি, অর্থাৎ রক্তে যদি কোলেস্টেরলের পরিমাণ বেশি থাকে, এই তিনটা অসুখ কিন্তু আমাদের নিউরো অপথলমোলজিতে খুবই ইম্পর্ট্যান্ট। জি, আমরা প্র্যাকটিক্যালি আমরা কিন্তু যে কোনো ডিজেনারেটিভ ডিজিজ, নিউরো অপথলমোলজি ডিজিজের জন্য আমরা কিন্তু এই তিনটা পরীক্ষা সবসময় করে থাকি। আচ্ছা, তার প্রেশারটা দেখি, তার ব্লাড সুগার লেভেলটা দেখি, এবং তার কোলেস্টেরল লেভেলটা দেখি। এগুলো থাকলে পরে বেশ কিছু অসুখ, যেরকম আমি বলতে পারি যে এনআইএন বলে একটা ডিজিজ আছে, তারপরে যেটা বললাম জায়ান্ট সেল আর্টেরাইটিস, এই অসুখগুলো কিন্তু সাধারণত এই কারণেই, ডায়াবেটিস, আনকন্ট্রোল ডায়াবেটিস, এবং পাশাপাশি যে স্ট্রোক কিংবা হেমোরেজ, এই যে ব্যাপারগুলো হয়, এগুলো কিন্তু মূলত ডায়াবেটিস এবং হাইপারটেনশন আনকন্ট্রোল থাকলে পরেই হয়ে থাকে, যে কারণে আমরা এই পরীক্ষাগুলো সাধারণত করে থাকি। অনেক ধন্যবাদ আপনাকে। এই জাতীয় রোগগুলোতে লেজার চিকিৎসা বা এরকম এই ধরনের কোনো চিকিৎসায় কি কোনো ভূমিকা আছে? নিউরো অপথলমোলজিতে লেজার চিকিৎসা খুব একটা প্রয়োজন নেই, জি, কিন্তু আমাদের ক্ষেত্রে যেটা আমরা বলতে পারি যে যেহেতু নার্ভ রিলেটেড ব্যাপারগুলো রয়েছে, আমাদের স্পেসিফিক কিছু ড্রাগ, নিউরোট্রফিক ড্রাগ আমরা যেগুলোকে বলে থাকি, জি, ভিটামিন B1, B12, B6, এই তিনটা ভিটামিন কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা ওষুধ। পাশাপাশি বেশ কিছু ওষুধ রয়েছে, যেরকম আমাদের মায়াস্থিনিয়া গ্র্যাভিস বলে একটা রোগ রয়েছে, যেখানে কিনা রোগী টায়ার্ড হয়ে যায়, চোখের পাতাটা পড়ে যায়, দৃষ্টিশক্তি ব্যাঘাত করে, সেক্ষেত্রে কিন্তু তাকে লাইফ লং ওষুধ খেতে হয়। এগুলো কিন্তু আমরা লাইফ লং ট্রিটমেন্ট করে থাকি। লাইফ লং ট্রিটমেন্ট না করলে পরে করা ছাড়া এগুলোর আর কোনো গত্যন্তর থাকে না।
এইভাবে আমরা বিভিন্ন রোগের কিন্তু বিভিন্নভাবে চিকিৎসাটা করে থাকি। স্যার, আজকের এই যে আলোচনা আমাদের এর প্রেক্ষিতে আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা? আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, নিউরো অপথলমোলজিটা এখনও সেইভাবে কিন্তু জনগণের মধ্যে সচেতনতা আসে নাই। তারা বুঝতে পারে না কি কি অসুখ হলে পরে নিউরো অপথলমোলজির কাছে যেতে হবে। আমরা অ্যারিস্টো আই হসপিটালে সবসময় বলে থাকি যে আমরা একটা পেশেন্ট ফ্রেন্ডলি একটা অ্যাটমসফিয়ার তৈরি করতে পেরেছি, এবং এখানে আমরা যে কোনো রুগী আসলে তার যে ধরনের ডায়াগনোসিস, যে ধরনের ট্রিটমেন্ট, যে ধরনের এইড দরকার, আমরা কিন্তু সেগুলো খুব ফ্রেন্ডলি প্রোভাইড করে থাকি। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করছি আমাদের আজকের এই আলোচনা থেকে আপনারা উপকৃত হয়েছেন। চোখ আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। মৃত্যুর আগ পর্যন্ত চোখ যেন আমাদের দেখার যে অনুভূতি তৈরি, সেই কাজটি যেন খুব সঠিকভাবে করতে পারে, তার জন্য চোখের যত্ন নেওয়া জরুরি। আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।